কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে একটা অন্য দল, আমরা একটা অন্য দল। যদিও অফিসিয়ালি কোন দলই ভারতবর্ষের নিয়মতন্ত্র অনুযায়ী রেজিস্টার্ড হয়নি, কিন্তু সবটাই আলাদা হয়ে গেছে। ওদের দল আমাদের দল, ওদের প্রোগ্রাম ওরা আমরা বলে এই ব্যাপারে আমার বলা খুব মুশকিল। তার কারণ যাদের নিয়ে বলছেন আপনারা, তারা সব একসঙ্গেই আমরা ছিলাম, দীর্ঘদিন ধরে সবাই একসঙ্গেই পার্টি করেছি। তবে এটা ঠিক যে কল্যাণ দলের অত্যন্ত পুরনো কর্মী এবং খুব ভাইটাল টাইমে কল্যাণ ভীষণই সার্ভিস দিয়েছে। আর ব্যাপারটা হচ্ছে যে সরকার দলের, কিন্তু যে যাই বলুক অভিষেক একা তো আর দলটা করতে পারবে না, প্রত্যেককেই প্রয়োজন। সেখানে যদি সবাই শুধু মানে গোটা ব্যাপারটা অভিষেক কেন্দ্রিক হয়, তাহলে দল তো প্রায় অনেকটাই ভেঙে গেছে। ইতিমধ্যেই প্রায় 60-70 জন চলে গেছে এমএলএ। হ্যাঁ, আমি মমতা একটা বিষয় জানার ছিল, এই যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন যে তিনি বক্তব্য রাখছিলেন, তার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঢুকে যাচ্ছেন, তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, এই অভিযোগগুলো কি সত্যি বলে আপনি মনে করেন? দেখুন, এগুলো একটা খুব হাই প্রোফাইল সেলিব্রিটি থাকলে এটা বেসিক্যালি কংগ্রেসি কালচার, এটা লেফট কালচার নয়। এটা রাইট পার্টি, রাইটিস্ট পার্টিতে এটা হয়। প্রচন্ড ধরুন ভয়ঙ্কর যিনি মানে প্রধান বক্তা বা ভয়ঙ্কর সেলিব্রিটি, তিনি আসলে তখন সবার বক্তব্য বন্ধ হয়ে যায়, তিনি ঘুরে ঘুরে সবাইকে একবার দেখা। মানে আপনি বলছেন অভিষেক সেলিব্রিটি না, এইটা হয়, কিন্তু সেই অঙ্কে কল্যাণ যে অনেক সিনিয়র, এবং কল্যাণ যখন বক্তব্য রাখছে তখন অভিষেক যদি ওই রকম ভাবে ঘুরে প্রত্যেকের সঙ্গে দেখা করে, স্বভাবতই কল্যাণের বক্তব্য ডিস্টার্ব হবে এবং কল্যাণ তার খুবই মানে অপমানিতই হবে বলা যেতে পারে। তাহলে আপনি আজ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, তাহলে আপনি সেই বক্তব্যগুলোকে সমর্থন করছেন মদন বাবু? আমি দেখুন, আমি আমার যা বলার, আমি কোনটা করছি কোনটা করছি না কিছু, আমি মনে করি যে এতে কল্যাণের নিঃসন্দেহে অসুবিধা হয়েছে এবং ওই কল্যাণের জায়গায় আমি বক্তৃতা করলে আমারও অসুবিধা হতো। মদনবাবু, শেষ প্রশ্ন, আপনার কি মনে হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় আপনাদের টিমে চলে আসা উচিত? আমি এসব কোনো কথা বলতে চাই না। কল্যাণ যথেষ্ট ম্যাচিওর, ইজ এ সিনিয়র লিডার, বেশ কয়েকবার পার্লামেন্টের মেম্বার, অ্যাসেম্বলির মেম্বার। আমি শুধু এইটুকুনি বলবো যে কোনো পার্টি কেউ একা ভাঙতে পারে না, একা গড়তে পারে না, সবাইকে নিয়েই চলতে হবে। কিন্তু কেউ যদি মনে করেন যে আমি কাউকে নিয়ে একা চলবো, তাহলে সেটা ঠিক না। আমার মনে হয় যে অভিষেক শুড বি রেস্ট্রেন্ট। আচ্ছা মদনবাবু, আর একটা প্রশ্ন আপনাকে না করেই পাচ্ছি না যখন আপনার সাথে কথাই হচ্ছে। এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল আপনার এগেনস্টে মানহানির মামলা করলেন এত টাকার, এটা নিয়ে আপনার কি প্রতিক্রিয়া? দেখুন, 10 কোটি টাকারও মামলা করেছে। 10 কোটি টাকা কত হয় আমি বলতে পারবো না, ও বলতে পারবে, কারণ ওর কাছে লিভস অ্যান্ড বাউন্স আছে। আমি জানি না কত 10 কোটি হয়। তবে আমার লয়ারকে আমি পাঠিয়েছি, আমি কোথাও বলিনি যে অভিষেক খুন করেছে। অভিষেক সুপারিকেরা পয়সা দিয়ে খুন করায়। আমি বলতে চেয়েছি অভিষেকের যে অ্যাটিটিউড, ওর যে অ্যাগ্রেসিভনেস এই বয়সে, এটা ভালো না। ও মানে একটা সুপারি কিলারের মতো আচরণ করছে এবং ও প্রয়োজনে মানে টাকা দিয়ে খুনও করাতে পারে, মানে ওর মধ্যে পোটেনশিয়াল আছে, মানে সেই রকম অ্যাটিটিউড। করাতে পারে আর করেছে, দুটোর মধ্যে তফাৎ আছে। হাউএভার এর যা উত্তর আমার লয়ার দেবে সেটা নিয়ে আমার কোনো চিন্তা নেই। তবে 10 কোটি উনি করেছেন, উনি ওনার লেভেলে ভেবে করেছেন,
কিন্তু আমি যে চুনোপুটি এটা উনি ভুলে গেছেন যে আমি 10 কোটি কোথায় পাবো। আচ্ছা, অনেক ধন্যবাদ। মদন মিত্র ছিলেন আমাদের সঙ্গে, এবং যেরকম আহেলি বললেন যে খোঁচাটা মদন মিত্র যে 10 কোটি টাকা লিপস অ্যান্ড বাউন্ডসে মনে থাকবে আহেলি। গতকালও কিন্তু মদন মিত্র খোঁচা দিয়েছিলেন। আচ্ছা, কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমরা আবার ফিরে আসি। আরও বেশ কিছু কথা রয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, একটু শোনাই। দিদিকে সম্মান করি, দিদিকে ভালোবাসি বলেই তো রাজনীতিটা করেছি, এটা আগে আপনাদের বলে উচিত। কিন্তু আজকে পশ্চিমবাংলার মানুষের যে দুর্দশা, দুঃখ, তার জন্য লড়তে হবে। একদিনের একটা মিটিংয়ের লোক দেখে তো উঠলে পড়লে হবে না। এই লড়াইকে সামনে নিয়ে যেতে হবে, গণতন্ত্রকে বাঁচাতে হবে। আসলে আমি ছেড়ে দিয়ে বাড়িতে বসে যেতে পারি? কি এসে যাচ্ছে আমার জীবন, যৌবন, আমার প্রফেশন, আমার সংসার, সবই তো মমতাদির জন্য স্যাক্রিফাইস করেছি। আর যদি শুধু অভিষেক করে তাহলে তো প্রবলেম হয়ে যাচ্ছে আমাদের। আমাকে খুব একটা লোকে পছন্দ করে না, আমি জানি, কিন্তু আর সমস্ত রাজনৈতিক দল আমাকে পছন্দ করে। সেদিনও যা ছিল আজও তাই। কেউ তো কানের মধ্যে গুঁজেছে 1 ঘন্টা বক্তৃতা দিচ্ছে, তারপরের মেসেজটা আমি দিদিকে যেটা করেছি মঞ্চ থেকে বেরিয়ে আপনাদের সেটা দেখাবো না। দ্যাট ইজ 1:15। তাহলে 12:45 মেসেজ করেছি, তার 5 মিনিট পর বসছি। তারপরে আপনারা দেখেছেন দিদির সঙ্গে তর্ক বিতর্ক হচ্ছে, তারপরের মেসেজটা হচ্ছে 1:15। তাহলে কতক্ষণ হলো? আর দিদি এমনি করে ঘড়ি দেখালেই হবে? 1 ঘন্টা ধরে বলছি, 1 ঘন্টা ধরে বলছি, মেনে নেবো আমি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কালীঘাট তৃণমূলের তরফ থেকে কি বলা হচ্ছে আমরা একটু শুনে নি। শুভসাচী, আমরা কথা বলেছিলাম বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে, তিনি কি বলছেন চলুন শুনে নি। এইটুকু জানি তৃণমূল কংগ্রেস মমতাদিকে ঘিরেই হয়। এবার ওনার কিছু বক্তব্য নিশ্চয়ই উনি দলের ভেতর কিছু বলার থাকলে বলতে পারেন। কি বলেছেন আর কি ঘটনা ওই দিন হয়েছে আমি পুরোটা জানি না, কারণ আমি কিছুটা দূরে ছিলাম। আমি তো বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনেটা ছিলাম, তারপরে আমি জানি না কতটা কি হয়েছে। এবং এইটুকু বলতে পারি মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে আমরা লড়াই করছি, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে যেটা বলবে সেটা আমাদের সকলেরই শোনা উচিত, এবং সেটা এমপি হোক, এমএলএ হোক, দলের কর্মী হোক, নেতা হোক, সবারই শোনা উচিত। বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের বক্তব্য আমরা শুনছিলাম, আপনাদের শোনাবো রাহুল সিনহা তিনি কি বলছেন। বিজেপি কটাক্ষ করতে কিন্তু কোনো রকম কোনো সুযোগ হাতছাড়া করছে না, শুনুন তার বক্তব্য। দিদি শেষে একা থাকবে, কল্যাণ বাবুও থাকবে না, অভিষেক বাবুও থাকবে না। অভিষেক বাবু বিদেশে যেতে পারলেই হয়ে গেল, আর আসবে না টাটা। এত বড় সত্য কথা আমরা বারবার বলছি, তো কল্যাণ বাবুর মতো একজন আইনজীবী বুঝতে পারলেন না? কখন বুঝলেন? যখন আধা গলা ধাক্কা খেলেন, যখন স্টেজের মধ্যে অপমানিত হলেন, তখন বুঝতে পারছেন। এখনো ছাড়ছেন না, কারণ আরো গলা ধাক্কা খাওয়া বাকি আছে, তারপর উনি ছাড়বেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।